সবাইকে স্বাগত এটি নিউজ। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, প্রতিদিন প্রায় ঠিক এই সময় আমরা হাজির হয়ে যাই হ্যাপেনিং পয়েন্ট নিয়ে। আমরা নতুন একটি বিষয় নিয়ে কথা বলি এবং আমাদের সাথে যুক্ত হন একজন অতিথি। ঠিক আজকেও আমাদের সাথে যুক্ত আছেন একজন অতিথি এবং আমাদের নতুন একটি বিষয়। আজকের বিষয় হচ্ছে শীতকালীন ফসল উৎপাদন ও বিপণন। দর্শক, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। ছোট্ট একটি দেশে অনেক মানুষের মাথা গোঁজার ঠাঁই এবং জীবিকা নির্ধারণে এই কৃষি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশে প্রায় ১.৫ কোটির মতো মানুষ কৃষির সাথে সম্পৃক্ত। এই কাজকে ত্বরান্বিত করতে মানুষের প্রায় ২০ কোটি মানুষের খাদ্যের চাহিদা মেটাবার জন্য কৃষি বিপণন অধিদপ্তর কাজ করে যাচ্ছে। এই ব্যাপারে আমরা আরও কথা বলবো এবং আজকের বিষয় যেটি বলছিলাম শীতকালীন ফসল উৎপাদন ও বিপণন, এই ব্যাপারে বিস্তারিত জানতে আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ রেজা আহমেদ খান, উপপরিচালক কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকা। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। স্যার, প্রথমে যে বিষয়টি আমরা আসলে জানতে চাচ্ছি, একটি উন্নয়নশীল দেশ এবং আমরা অনেক কিছু পরিবর্তনের চেষ্টা করছি, এগিয়ে যাচ্ছি এবং কৃষি একটি খুবই গুরুত্বপূর্ণ খাত আমাদের এই দেশে। আসলে কৃষি বিপণন অধিদপ্তর যুগের সাথে তাল মিলিয়ে কতটা এগিয়ে গেছে এবং কি কি পদক্ষেপ গ্রহণ করছে এই এগিয়ে যাওয়ার জন্য জানাবেন আমাদের। ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আমাদের কৃষি বিপণন অধিদপ্তর একটা চ্যালেঞ্জিং ম্যান্ডেট নিয়ে কাজ করে বেসিক্যালি, যদি আমরা এইভাবে বলি কথাটাকে। সেটা হচ্ছে একদিকে কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তি, অন্যদিকে বাজারে ভোক্তার একটা সহনশীল মূল্যে পণ্য ক্রয়ের যে বিষয়টা থাকে। এই দুটো বুঝতেই পাচ্ছেন যে খুবই কন্ট্রাডিক্টরি একটা চ্যালেঞ্জিং বিষয় বাই ইটস ভেরি নেচার। যে আমরা যদি কৃষককে বেশি দিতে যাই তাহলে বাজারে হয়তো সেটার একটা প্রতিক্রিয়া পড়তে পারে, আবার ভোক্তাকে যদি কমে খাওয়াতে চাই তাহলে অবধারিতভাবে আবার উৎপাদক পর্যায়ে হয়তো সেটার একটা টোল পড়তে পারে। তো এই সার্বিক জায়গাটা থেকে এই চ্যালেঞ্জিং যে বিষয়টা, সেটাকে নিয়ে কৃষি বিপণন অধিদপ্তর তার আমি বলবো যে প্রয়োজনের তুলনায় যথেষ্ট সীমিত লোকবল নিয়ে কাজ করে যাচ্ছে। এবং অতীতে আপনারা জানেন যে একটা সময় আমাদের দেশে আমরা কৃষি ব্যবস্থাটাকে বলতাম খরপোশ কৃষি বা যেটাকে বলে আমরা খাওয়ার জন্য মূলত চাষবাসটা মূলত ছিল। কিন্তু বর্তমানে যুগের চাহিদা পরিবর্তন বিভিন্ন আঙ্গিক থেকে আমাদের দেশের কৃষকরাও কিন্তু আস্তে আস্তে বাজারমুখী চাষ ব্যবস্থার দিকে ঝুঁকছেন। অর্থাৎ যে কৃষি পণ্য তারা সিলেকশন করছেন উৎপাদনের জন্য, সেটা এখন অনেকটা বেশি নির্ভর করছে বাজারের চাহিদার উপরে, বা বাজারে তারা কি ধরনের দাম পেয়েছেন বিগত বছরে, তারপরে ভিত্তি করে কিন্তু অনেক সময় তারা নির্ধারণ করে থাকে যে এই বছরে তারা কি চাষ করবে। তো এই জায়গাটা থেকে আমাদের উৎপাদনের খাতে মোটামুটি মোটা দাগে যদি বলি, আমাদের বিভিন্ন তথ্যপাত্র সবকিছু মিলিয়ে, যদিও সেখানেও কিছু হয়তো সমালোচনা মাঝে মাঝে হচ্ছে বা আছে, কিন্তু তথাপি এই কথাটা বলা যায় যে উৎপাদনের ক্ষেত্রে মোটামুটি বাংলাদেশের একটা ভালো অ্যাচিভমেন্ট অলরেডি এসছে। কিন্তু এই বিপণন যে সাইডটা, বাজারের যে ব্যবস্থাপনা, আমরা জানি যে আমাদের দেশে এখনো এই বাজার ব্যবস্থাপনা বলি বা বিপণন ব্যবস্থাপনা বলি, এই জায়গাটাতে অনেকগুলো দুর্বলতা রয়েছে। পুরো কাঠামো জায়গাটা থেকে যদি আমরা চিন্তা করি, সার্বিকভাবে অবকাঠামোগত জায়গা যদি বলি, যে সেখানে বিপণনের জন্য যে প্রয়োজনীয় লজিস্টিক্স ফ্যাসিলিটিস গুলো লাগে, যে স্ট্রাকচার গুলো লাগে, যেমন আমরা যদি খুব সাধারণভাবে চিন্তা করি যে কৃষি পণ্য কিন্তু মৌসুম ভিত্তিক, এবং তার মানে কোন একটা নির্দিষ্ট মৌসুমে অধিকাংশ কৃষি পণ্য উৎপাদন হয়, যার চাহিদা কিন্তু সারাটা বছর আমাদেরকে রাখতে হয় তার সরবরাহ স্বাভাবিক রাখার জন্য। তাহলে অবধারিতভাবে একটা বিষয় আসছে যে উৎপাদন মৌসুমে যে পরিমাণ কৃষি পণ্য উৎপাদিত হলো, তার পুরোটাই কিন্তু সেই সময়ে কনজিউমড হয়ে যাবে না। তার মানে সেটাকে সংরক্ষণের একটা প্রসেসে নিতে হবে কোথাও না কোথাও। পাশাপাশি আমরা যদি প্রসেসিং এর কথা বলি, সেই কথাটাও আসবে। কিন্তু যদি শুধুমাত্র ফ্রেশ শাকসবজি কথা যদি আমরা বিবেচনায় আনি, ফলমূলের যদি কথা বিবেচনায় আনি, তাহলে সেগুলো সংরক্ষণের জন্য পর্যাপ্ত অবকাঠামোগত সুযোগ কিন্তু আসলে আমাদের দেশে নেই। আমাদের দেশে যে অবকাঠামোগুলো রয়েছে, আমরা যদি কোল্ড স্টোরেজের কথা বলি, তাহলে মুখ্যত সেগুলো আলুর কোল্ড স্টোরেজ। কিন্তু আমাদের যে অন্যান্য যত যে কৃষি পণ্য আছে, শাকসবজি ফলমূল থেকে শুরু করে পেঁয়াজ রসুন, এই ধরনের উপাদানগুলো,
যেগুলো অনেকখানি পেরিশেবল নেচারের, সেগুলোর জন্য পর্যাপ্ত সংরক্ষণাগারের আমাদের দেশে অভাব জি, রয়েছে। আমি যদি আপনাকে একটু যুক্ত করতে চাই আপনার সাথে, আপনি বাজারজাতকরণের বিষয়টি বলছিলেন। আসলে কৃষিপণ্য বাজারজাতকরণের আওতায় বিভিন্ন আন্তঃসম্পর্কিত বিষয় আসলে জড়িত থাকে। আপনি বিষয়টি গুরুত্বের সাথে বলছিলেন। উৎপাদন পরিকল্পনা, প্যাকেজিং, পরিবহন, এই বিষয়গুলো করতে গিয়ে প্রায় ৪-৫ হাত বদল হয় এবং কিছু বিশেষ পণ্যের ক্ষেত্রে দাম অনেক গুণে বেড়ে যায়, যেটা কিনা ভোক্তার হাতে এসে পৌঁছাতে তার নাগালের বাইরে চলে যায়। আসলে এই ব্যাপারগুলো আসলে কি কৃষি বিপণন অধিদপ্তর কাজ করছে কিনা, কিভাবে উত্তরণের পর্যায়ে আমরা যেতে পারি? জি, আমি সেই জায়গাটাতে আসছি। আমি একটু সামগ্রিকভাবে চিত্রটা প্রেজেন্ট করার চেষ্টা করছিলাম, যাতে করে আচ্ছা। সকলের হয়তো বুঝতে একটু সুবিধা হবে। জি, জি। সেই জায়গাটা থেকে অর্থাৎ এটা যে একটা, আসলে আপনি যেমন বললেন যে একটা মাল্টি ডাইমেনশনাল বিষয়, কিন্তু এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে। একটা সাপ্লাই চেইনকে যদি আমরা বলি একটা কৃষি পণ্যের, তাহলে দেখেন যে পরিবহন থেকে শুরু করে জায়গায় জায়গায় আমাদের যে অবকাঠামোগত যে রাস্তাঘাটের গুলো তো যদি বলি, সব জায়গায় যে রাস্তাঘাট খুব ভালো তাও না। একদমই আমাদের না। যদি গ্রাম থেকে চিন্তা করি, মাঠ পর্যায় থেকে যদি চিন্তা করি, তাহলে জি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা জানি যে আমাদের কৃষি পণ্যগুলো আমাদের কৃষক ভাইরা সেই মাথায় করে বা বস্তায় করে এখন পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রেই সেভাবেই বহন করেন। তাহলে সেখানে একটা বড় অংশের ক্ষতি হয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন যে আমাদের দেশে কৃষি পণ্যে কিন্তু গড়ে বলা হয়ে থাকে বিভিন্ন গবেষণা বা প্রতিবেদনের ভিত্তিতে আমরা যেটুকু পাই, যে গড়ে কিন্তু প্রায় 20-30% পর্যন্ত আপনার পোস্ট হারভেস্ট লস। তার মানে আচ্ছা। আমরা উৎপাদনের যে সফলতা পেয়েছি, সেটার পূর্ণাঙ্গ কিন্তু সরবরাহটা আমাদের বাজারে রাখতে পারছি না, যেহেতু আমাদের এতটুকু পোস্ট হারভেস্ট লস থেকে যাচ্ছে। সো সেখানে অবধারিতভাবে যে দূর দূরান্তের যে গ্রোয়িং এরিয়া, সেখান থেকে যখন কনজাম্পশন এরিয়াতে একটা পণ্য পরিবাহিত হয়, এবং যেহেতু আমাদের দেশে অবকাঠামোগত কিছু দুর্বলতা রয়েছে, সাপ্লাই চেইনের ভিতরে থেকে কিন্তু এই যে অতিরিক্ত হাত বদলের বিষয়টা চলে আসে। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মাঠ থেকে হয়তো ফড়িয়া বা ব্যাপারী বা এজেন্ট, তারা হয়তো সংগ্রহ করছেন, তারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন একটা স্থানীয় বড় বাজারে, যেখানে হয়তো আড়তদারের কাছে সেটা বিক্রি করছেন। সেখান থেকে সেটা আবার পরিবাহিত হয়ে আসছে একটা কনজাম্পশন এরিয়াতে, সেখানে আবার একটা আড়তদারে ঢুকছে, সেখান থেকে হোলসেলার, পাইকার এবং খুচরা শেষ পর্যায়ে। এই যে লম্বা একটা চেইন আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ ক্ষেত্রেই আমাদের কৃষি পণ্যগুলোর ক্ষেত্রে, এ ধরনের লম্বা সরবরাহ শৃঙ্খল বিদ্যমান। এবং যতবার হাত বদল হবে, খুব স্বাভাবিকভাবেই ততবারই কিছু মূল্য ওখানে প্রাইস অ্যাড আপ হচ্ছে এবং মার্জিন অ্যাড আপ হচ্ছে। যে কারণে খুব অবধারিত ভাবে যে পণ্যটা মাঠে হয়তো 30 টাকা বা 40 টাকা, সেটা দেখা যাচ্ছে অলমোস্ট দ্বিগুণ হয়ে যাচ্ছে, 3 গুণের কাছাকাছি চলে আসছে যখন আমাদের শহরের বাজারগুলোতে সেই পণ্যটা আসছে। তো এখানে এই যে অতিরিক্ত হাত যে বিষয়গুলো আছে, কৃষি বিপণন অধিদপ্তর যে পদক্ষেপগুলো নেওয়ার চেষ্টা করেছে, প্রথমত যদি বলি যে অবকাঠামোগত জায়গাটা থেকে, সেখান থেকে হচ্ছে যে স্টোরেজ যে ব্যবস্থাটার আমি কথা বললাম যে দুর্বলতা আছে, তো সেখান থেকে আমরা কিছু স্বল্প খরচের স্টোরেজ সিস্টেম ডেভেলপ করে দেওয়ার চেষ্টা করছি কৃষক পর্যায়ে, যেটা জি, মূলত। আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো একটি সংক্ষিপ্ত বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আমরা কথা বলছি শীতকালীন ফসল উৎপাদন ও বিপণন নিয়ে। আমরা ফিরে আসছি একটি বিরতির পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম হ্যাপেনিং পয়েন্টে। আমরা ফিরে যাচ্ছি আলোচনায়। স্যার, আপনার সাথে আমরা কথা বলছিলাম যে বিষয়টিতে ছিলাম বাজারজাতকরণে। আমি যদি একটু বহির্বিশ্বের দিকে লক্ষ্য করি, চায়না, সিঙ্গাপুর, ফিলিপাইনে যে কৃষক যে পণ্য উৎপাদন করে, সে তার নির্দিষ্ট এলাকায় পণ্য সেল করে থাকে এবং তিনি আবার গুড প্রোডাক্টসগুলো শহরের দিকে নিয়ে আসে এবং ভোক্তা পর্যায়ে বিক্রির জন্য। আসলে আমরা কথা বলছিলাম অনেকগুলো হাত বদল হচ্ছে। আসলে এই হাত বদল যেন না হয়, ভোক্তা পর্যায়ে যেন কৃষক ডিরেক্ট একদম পণ্য সেল করতে পারে এবং ভোক্তা যেন কম মূল্যে পণ্য পায়, ফ্রেশ পণ্য পায়, সেক্ষেত্রে কি আসলে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে কৃষি বিভাগ কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা জানাবেন। জি, অবশ্যই আমরা সময়ের বাইরে না, কেউই আমরা সময়ের বাইরে না, একদম। কাজেই সময়ের সাথে তাল মিলিয়ে চলতেই হবে। এবং এই ধাপ কমানোর ক্ষেত্রে প্রথমত হচ্ছে যে
আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের অধিদপ্তর থেকে বিভিন্ন জেলা পর্যায়ে কিন্তু কৃষকের বাজার তৈরি করা হয়েছে। এবং বিভিন্ন প্রকল্প সহায়তা থেকে এই কৃষকের বাজারগুলো তৈরি করা হয়েছে। কিছু অ্যাসেম্বলিং পয়েন্ট তৈরি করা হয়েছে, প্রথমত যেখানে কৃষকরা তাদের মালামালগুলো নিজেরাই নিয়ে আসতে পারে। এমনকি আমাদের ঢাকা শহরেও কিন্তু কৃষকের বাজার স্থাপন করা হয়েছে, যেখানে আপনারা হয়তো জানবেন যে সেখানে সরাসরি কৃষকরা কিন্তু তাদের কৃষি পণ্য নিয়ে এসে বিক্রি করতে পারছে। এবং এভাবে একটা পদ্ধতিতে আমরা যাচ্ছি যেখানে হচ্ছে যে গ্রুপ ভিত্তিক বিপণন ব্যবস্থা। অর্থাৎ আপনারা এটাও জানেন যে আমাদের দেশের অধিকাংশ কৃষক কিন্তু আসলে ক্ষুদ্র বা মাঝারি পর্যায়ে। তাদের যে পণ্যের পরিমাণ, সেই পরিমাণকে নিয়ে একজন ক্ষুদ্র চাষির পক্ষে কিন্তু দূরবর্তী একটা বাজারে নিয়ে যে বিক্রি করে লাভ করার বিষয়টা খুব বেশি যৌক্তিক হবে না, হয় না, বাস্তবিক না। তো সেই সব জায়গাগুলো থেকে গ্রুপ ভিত্তিক বিপণন ব্যবস্থা, এটাকে আমরা সাধারণত উৎসাহ দিয়ে থাকি এবং সহযোগিতা করে থাকি। এটা হচ্ছে একটা সাইড। দ্বিতীয় সাইডটা যেটা বললাম যে কৃষকের জন্য বাজার তৈরি করে দেয়া, সরাসরি কৃষকের কর্নার তৈরি করে দেয়া। এবং এটা আপনারা হয়তো জেনে থাকবেন যে বিশেষ করে কোভিড কালীন সময়েও কিন্তু একেবারে কমিউনিটি পর্যায়ে যাতে কৃষকরা পণ্য বিক্রি করতে পারেন সে ধরনের সহযোগিতা আমরা করেছিলাম। তো সেই সহযোগিতাগুলো অব্যাহত আছে। এছাড়া একটা বিশেষ করে যে জায়গাটাতে আমরা চেষ্টা করছি ইন্টারভেনশন করার, সেটা হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি। এই বিষয়ে আমাদের ইতিমধ্যেই কার্যক্রম কিছুটা গ্রহণ করা হয়েছিল, সেখানে কারিগরি ত্রুটিজনিত কারণে যে জিনিসটাকে হয়তো ইমপ্লিমেন্ট করা যায়নি, বাট এটা খুব অচিরেই আমরা আশা করছি যে এটা কাজ সমাপ্ত হবে এবং এটাকে আমরা হয়তো আমাদের সঠিকভাবে সময় খুবই উপস্থাপন করতে স্বল্প। পারবো। আমি আপনার কাছে আরো গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করতে চাই। প্রথম যে প্রশ্নটা আমি জি। জানতে করতে চাচ্ছি, আসলে প্রতি বছর অনেক আবাদযোগ্য জমি আসলে কলকারখানা বা নির্মাণ বসত বাড়ির জন্য আসলে অবাদযোগ্য থেকে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা আবার অনেক পণ্য আমদানি করে থাকি আমাদের চাহিদা মেটাবার জন্য। আসলে এই বিষয়গুলোর উপরে কি নজর দিচ্ছে কিনা সরকার বা কৃষি বিপণন অধিদপ্তর, যে আবাদযোগ্য জমিগুলোকে আসলে আবাদের কাজে ব্যবহারের জন্য? প্রথমত হচ্ছে যে একটা কথা বলে নেওয়া ভালো যে কৃষি বিপণন অধিদপ্তর মূলত কৃষি পণ্যের বিপণন বিষয়ে ম্যান্ডেট প্রাপ্ত। উৎপাদনের বিষয়ে মূলত আরেকটা এজেন্সি আছে সরকারের, ওনারা কাজ করে থাকেন। তবে অবশ্যই অবাধ এই পতিত যে জমিগুলো সেগুলোকে কিন্তু চাষের আওতায় আনা হচ্ছে, এটা প্রতিনিয়ত এই কার্যক্রম চলমান আছে। এবং আমরা জানি যে প্রতি বছর আবার কিছু জমি অকৃষি কাজে চলেও যাচ্ছে, সেটাও আমরা জানি। জি। এবং খুব স্বাভাবিকভাবেই জনসংখ্যার বৃদ্ধি থেকে শুরু করে জনমানুষের জীবিকা সবকিছু মিলিয়ে কৃষি জমির পরিমাণ কিছুটা হ্রাসও পাচ্ছে। কিন্তু সেই জায়গাটা থেকে যেই জায়গাতে আমাদের সরকারিভাবে যে ইন্টারভেনশন গুলো করা হচ্ছে মূলত ভার্টিক্যাল গ্রোথ, আমরা এখন এই জায়গাটাকে খুবই প্রাধান্য দিচ্ছি সব দিক থেকেই। অর্থাৎ আমার উৎপাদনশীলতা বাড়াতে হবে। এখনো যদি আমরা আমাদের যে উৎপাদন সাকসেস স্টোরিজ গুলো আছে সেগুলোকে যদি আমরা বেঞ্চমার্ক কান্ট্রিজের সাথে তুলনা করি, অর্থাৎ ধরা যাক আমাদের ভিয়েতনাম বা ইভেন আমাদের পাশের দেশ ভারত, এটাকেও যদি আমরা বিবেচনায় আনি, বা আরো উন্নত দেশগুলো নেদারল্যান্ড, ইউএস বা ইউকে, এই ধরনের দেশগুলোকে যদি আমরা বিবেচনায় আনি, তাহলে আমাদের যে উৎপাদনশীলতা সেখানে কিন্তু এখনো যথেষ্ট উন্নয়নের সুযোগ রয়েছে। আমাদের একর প্রতি যে উৎপাদন বা হেক্টর প্রতি যে উৎপাদন, সেখানে যথেষ্ট আপগ্রেড করার সুযোগ রয়েছে। কাজে এটা একটা সাইড যেখানে আমাদের নজর অবশ্যই দেয়া হচ্ছে এবং আরো বেশি দিতে হবে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আমি একটু আগে বলেছিলাম যে কৃষি পণ্য মৌসুম ভিত্তিক। তো সেখানে অন্যান্য মৌসুমের যে কৃষি পণ্য, অর্থাৎ আমরা কিন্তু এখন জানি যে গ্রীষ্মকালীন পেঁয়াজ, এটার আবাদ কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এটার আবাদটা আরো বৃদ্ধি করতে হবে যদি আমরা ধরা যাক যে পেঁয়াজের চাহিদার বিষয়টাকে যদি আমরা সলভ করতে চাই। আপনি জানেন যে আমাদের পেঁয়াজের উৎপাদন কিন্তু আমাদের যে চাহিদা সার্বিক, যদিও এখানে তথ্যপাত্র নিয়ে হয়তো কিছুটা কনফিউশন আছে বা সমালোচনা আছে, তারপরেও যদি আমি মোটা দাগে ধরে নিই যে আমার কিন্তু উৎপাদন এবং চাহিদা মোটামুটি এক পারে আছে। অর্থাৎ আমার চাহিদার পরিমাণ কিন্তু আমরা উৎপাদন করছি, কিন্তু সেই যে 20 থেকে 30% পোস্ট হারভেস্ট লস, সেটা কিন্তু আমাদের ঘাটতিটা তৈরি করে দিচ্ছে, যে কারণে একদম। আমাদের আমদানির উপর নির্ভর করতেই হচ্ছে। তো কাজে আমরা যদি এই ক্ষেত্রে গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদনটা বাড়িয়ে দিতে পারি এবং আমাদের যে শীতকালীন প্রধান যে পেঁয়াজের মৌসুম, সেখানে যদি ভার্টিক্যাল গ্রোথ আরো বাড়ে, আমাদের যদি আরো উন্নত মানের পেঁয়াজের বীজ যদি আমরা আমদানি করতে পারি বা আমাদের নিজস্ব দেশীয় প্রযুক্তিতেও যদি তৈরি করতে পারি, বাড়ি এই ব্যাপারে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে, বাড়ির পেঁয়াজ যথেষ্ট জনপ্রিয়তাও পেয়েছে আমি জানি। তো সেখানে আরো গবেষণার প্রয়োজন আছে, কাজের সুযোগ রয়েছে। জি, তো আপনার এখানে কথায় আমার যেটা মনে আমরা হয় বুঝতে কিছু পারলাম প্রবলেম আছে। আসলে আরো বহুমুখী উৎপাদন নির্ভরশীলতার উপর বাড়ানো উচিত এবং উৎপাদন পরবর্তী অপচয় রোধ আমাদের আসলে সুন্দর একটি সমাধানের পথে নিয়ে যাবে এবং ধীরে ধীরে বাজারজাতটাও আরো সহজ হবে। আসলে সে ব্যাপারে কাজ করছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দর্শক, আমরা কথা বলছিলাম শীতকালীন ফসল উৎপাদন ও বিপণন নিয়ে। মোহাম্মদ রেজা আহমেদ খান, উপপরিচালক কৃষি বিপণন অধিদপ্তর, আমাদের সাথে যুক্ত ছিলেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন হ্যাপেনিং পয়েন্ট। আবারও দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।